আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জনরোষের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট 7 জনকে এতে আসামি করা হয়েছে। আবু সাইদ নামে এক মুদি দোকানদারকে হত্যার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় এ মামলা হয়। এজাহারে বলা হয়, মামলায় 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে হুকুমের আসামি হিসেবে ওবায়দুল কাদেরও আছেন। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, কোনো উস্কানি ছাড়া আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা পুলিশ সদস্যরা গুলি করে। ওই গুলিতে আবু সাইদ নিহত হয়। সদরঘাট দিয়ে পালানোর সময় গ্রেফতার হলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক। ডিএমপি কমিশনার জানিয়েছেন, নিউ মার্কেট থানায় দায়েরকৃত 2টি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে সেনাপ্রধান জানান, জীবনের নিরাপত্তা বিবেচনায় বেশ কয়েকজনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে, আর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনিভাবে তাদের বিচার হবে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। কোটা আন্দোলনের শুরু থেকেই রাজধানীর যে কয়েকটি পয়েন্টে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা তার অন্যতম। সংঘর্ষে প্রতিদিনই আহতের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি নিহতেরও খবর মিলেছে মাঝে মধ্যেই। 16 জুলাই ঢাকা কলেজের সামনে নিহত হয় 2 জন, আর এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি আলাদা মামলাও হয়। মামলায় নাম না থাকলেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সরকারের 2 প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। ডিএমপি কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট দিয়ে পালানোর সময় শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা ও মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ওই হত্যাকাণ্ডে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আনিসুল হক সাহেব আর সালমান এফ রহমান কি গ্রেপ্তার নাকি? জি ভাইয়া, জি। কোথায় থেকে? সদরঘাট। আজকে বিকাল বলতে পারেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিমানবন্দর থেকে সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও জুনায়েদ আহমেদ পলক সহ প্রশাসনের বেশ কয়েকজনকে আটকেরও খবর মিলেছে, যাদের বেশিরভাগকেই ক্যান্টনমেন্টে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাজশাহী সফরে গিয়ে বিষয়টি নিয়ে খোলামেলা কথাও বলেন সেনাপ্রধান। জানান, জীবন বিপন্নের শঙ্কায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে। অপরাধ থাকলে প্রচলিত আইনে বিচার হবে। জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক। হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সালমান এফ রহমান ও আনিসুল হককে আগামীকাল আদালতে তোলার কথা রয়েছে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। কোটা আন্দোলনে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত 9 শিশুর তদন্ত চেয়ে করার রিট শুনবেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্চে আগামীকাল রিটটির শুনানি হবে। রিটে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়। সেই সঙ্গে পরবর্তীতে কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া গেলে তাকেও এই ক্ষতিপূরণের আওতায় আনা হবে। এর আগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গেল 1 আগস্ট বিভিন্ন পত্রপত্রিকার অংশ বিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন। 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করা রিটটি 4 আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে তারা শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত। পরে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি, যা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট। জুলাই ও আগস্ট মাসের গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে সারা দেশে মামলা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সপ্তাহব্যাপী রেজিস্ট্রার্স উইক কর্মসূচির প্রথম দিনে রোড মার্চে এই আহ্বান জানান তারা। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের পাশাপাশি 4 দফা দাবিও তাদের। বিস্তারিত সুমন তানভীরের আরেকটি প্রতিবেদনে। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসাবে প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোড মার্চ কর্মসূচি করে সাধারণ শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিলটি কলাভবন ভিসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে 4 দফা দাবি পেশ করে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচারও দাবি করে তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 2 নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে সারা দেশে মামলা করার আহ্বান জানান সমন্বয়করা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। আগামীকাল সারাদিন খুনি সন্ত্রাসীদেরকে মামলা দিন। জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতাও আহ্বান জানান তারা। বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত রয়েছেন আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের একটি কনক্রিট একটি তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করতে চাই। সুমন তানভীর, RTV, ঢাকা। 15 আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের সংলাপে এই বিষয়ে ঐকমত হয়। একই সঙ্গে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। অভিজ্ঞ অর্থনীতিবিদদের সেবা পাওয়ার লক্ষ্যে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা বাতিল করা হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 relating to age limit of Bangladesh Bank Governor. সদরঘাট দিয়ে পালানোর সময় গ্রেফতার হলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক। ডিএমপি কমিশনার জানিয়েছেন, নিউ মার্কেট থানায় দায়েরকৃত 2টি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে নিউ মার্কেট থানায় আছেন সহকর্মী রফিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রফিকুল, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আসলে ঠিক সন্ধ্যার পরেই কিন্তু ডিএমপির পক্ষ থেকে জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের খবর পেয়ে কিন্তু গণমাধ্যম কর্মীরা নিউ মার্কেট থানায় জড়ো হয় এবং ডিএমপি থেকে কিন্তু জানানো হয়েছে যে নিউ মার্কেট থানায় আসলে দায়ের করা একটি মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা সন্ধ্যার পর থেকেই নিউ মার্কেট থানা অপেক্ষা করছি। নিউ মার্কেট থানার এখন যে পরিবেশ, একদম স্বাভাবিক পরিবেশ আপনাকে একটু দেখাতে চাই। থানার যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে, বাড়তি আসলে কোনো ধরনের তৎপরতা কিন্তু এখানে নেই। ডিএমপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে গেল 16 জুলাই রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে কিন্তু সেখানে 2 জন নিহত হয়। সেই 2 জন নিহতের ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঠিক বিকেলের দিকে তাদেরকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর এই 2 জনকে কোথায় রাখা হয়েছে বা তারা এখন কোথায় আছেন সে বিষয়ে কিন্তু আমাদেরকে কিছুই জানানো হয়নি। নিউ মার্কেট থানার যারা কর্মকর্তা রয়েছেন তারাও আসলে কিন্তু বিষয়টি জানেন না। তারা যেটি বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে বিষয়টি জানেন। তবে আমরা যেটি জানতে পেরেছি, হয়তো আগামীকাল তাদেরকে আদালতে ওঠানো হবে এবং আদালতে ওঠানোর পর আসলে জানা যাবে আসলে তাদেরকে কি গ্রেপ্তারের যে বিষয়, সম্পূর্ণ বিষয়টি জানা যাবে। আমরা কিন্তু যেটি জানি যে গত 5 আগস্ট আসলে
ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী সরকারের যারা প্রভাবশালী নেতা ছিলেন, বিশেষ করে এমপি মন্ত্রীরা কিন্তু নানাভাবে গা ঢাকা দিয়ে রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসলে কিন্তু খবর শোনা যাচ্ছে যে বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হচ্ছে। তবে আমাদেরকে এই দুজন গ্রেপ্তার হয়েছে সে বিষয়টি জানানো হয়েছে এবং আগামীকাল তাদেরকে আদালতে ওঠানো হলে তারপরে আসলে বিস্তারিত আপনাকে এ বিষয়ে জানাতে পারবো। তো ফাহমিদা, এই ছিল নিউ মার্কেট থানা থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। 15 আগস্টের কর্মসূচি নামে যাতে কেউ নাশকতা করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সব বাহিনীকে দানব বানিয়ে রাখা হয়েছিল, বাহিনীগুলো আর কোনো সরকারের হুকুম পালন করবে না। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে। ইকবাল অনেকের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের বেশ কয়েকজন চিকিৎসাধীন রাজধানীর বর্ডার গার্ড হাসপাতালে। তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান 15ই আগস্টের কর্মসূচি ঘিরে সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কর্মসূচির নামে অরাজকতা করতে দেয়া হবে না। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি, উই উইল নট লিভ দেম, কিন্তু একটু সবুর করেন, কারণ কতগুলো প্রসেস আছে। এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি। আবার যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে, যারা এই প্রসেসের মধ্যে ছিল না, নির্দেশনা দিচ্ছেন, এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাহিনীগুলোকে দানব বাহিনী করে রেখেছিল তারা। হত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় আনতে কাজ শুরু করার কথাও জানান তিনি। এটার জন্য আমরা এই মুহূর্তে যা করতে পারি, আমরা অল প্রোটেকশন উইল গিভ, অল প্রোটেকশন। এই যে বিজেপির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে, ওনারা প্রোটেকশন দিবে, র্যাব আছে, তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দিবে। সীমান্তে বিজিবিকে নতজানু হয়ে পিঠ দেখাতে বাধ্য করেছে সদ্য সাবেক সরকার। এখন থেকে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার। ইকবাল অনিক, RTV, ঢাকা। ধর্মীয় পরিচয় নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার পাবে, এমন মন্তব্য করে সংখ্যালঘুদের এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশের সবার সমান অধিকার ভোগ করবে। আর প্রধান উপদেষ্টার আশ্বাসে সন্তুষ্টি জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। দেশজুড়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এমন অভিযোগে রাজধানী সহ কয়েকটি জেলায় বিক্ষোভ কর্মসূচি করে সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু সুরক্ষা আইন নিশ্চয়ই পূরণ করবেন। সরকারি ছুটি 3 দিন করা সহ নানা দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। বৈঠক শেষে তারা জানান, প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত হয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করবেন, আমরা সেই পদক্ষেপগুলোকে সহায়তা করতে আমরা প্রস্তুত। বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা তিনি দেখতে চান, তিনি কাজটা শুরু করে দিতে চান, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা সুন্দরভাবে অবস্থান করতে পারবো এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবো, এটা আমরা আশাবাদী। 14 থেকে 16ই আগস্ট সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি থাকছে না। এর আগে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠাই হবে তার সরকারের মূল লক্ষ্য। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানব অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। স্বল্প সময়ে পূরণ সম্ভব এমন দাবি বাস্তবায়নে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এ ব্যাপারে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না।
এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রই আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে নয়, মানুষ হিসেবে সবার অধিকার নিশ্চিতের কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। আশিকুল আলম, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিষয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে রাজধানী গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়। এদিকে ঠাকুরগাঁয়ে এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ছাত্র জনতাকে হত্যা করে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে স্বৈরাচার শেখ হাসিনা। সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বিএনপি মনে করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের নির্দেশে দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। বিষয়টির আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেয় দলটি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছে বিএনপি। এবার অনুরোধ করল জাতিসংঘকে। রাজধানীর গুলশানে এ বিষয়ে একটি চিঠি নিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ। চিঠিটি দেয়া হয় জাতিসংঘ মহাসচিব বরাবর। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড হয়েছে তা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না চায়। এদিকে ঠাকুরগাঁও সদরের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতির জনসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পথ হারিয়ে এখন নতুন খেলায় মেতেছে আওয়ামী লীগ। সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। মানুষের সঙ্গে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। কৌশল, খেলা, অপচেষ্টা যখনই হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছে বুথ বেড়ে দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের আন্দোলন সংগ্রামে আহত অনেক নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দেখতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে গুরুত্ব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে, আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং জনগণের যে মৌলিক অধিকার তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করে। 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা জাগ্রত জনতার সামনে টিকবে না বলেও জানান বিএনপির এই নেতা। খান আলামিন, RTV, ঢাকা। রাশিয়ার অভ্যন্তরে 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের এক সপ্তাহের মাথায় এই নিয়ন্ত্রণ নিল ইউক্রেন সেনারা। কিয়েভের এই আক্রমণকে উস্কানি হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে রাশিয়ার ভূখণ্ড থেকে শত্রুকে লাথি মেরে তাড়িয়ে দিতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। এই ঘটনার জেরে এখন পর্যন্ত 1,21,000 লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিয়েছে মস্কো। দুর্নীতিমুক্ত ও যোগ্যদের সমন্বয়ে একটি কার্যকরী ক্রিকেট বোর্ড গঠনের দাবিতে বিসিবির সামনে মানববন্ধন করেছে ক্রীড়া সংগঠকরা। জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে এতে নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক আমিনুল হক। এই সময় দলমত নির্বিশেষে যোগ্যদের নিয়ে নতুন ক্রীড়াঙ্গন তৈরির আহ্বান জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা ফেরানোর দাবিতে বিসিবির সামনে এই জটলা। আগত সাবেক কর্মকর্তা ও সংগঠকদের দাবি, নির্দলীয় ও যোগ্যদের নিয়ে ক্রিকেট বোর্ড গঠন।
অনেকেই বর্তমান বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের ছবি নিয়ে তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এ সময় বিভিন্ন ক্লাবের পোর খাওয়া ও সংগঠকরা বোর্ডের বিভিন্ন অসঙ্গতি ও দুর্নীতির কথা তুলে ধরেন। প্রশাসনের মাধ্যমে 18 কোটি মানুষের যে চেতনার ক্রিকেট সেটাকে পিছিয়ে নিয়েছেন, দুঃসাৎ করেছেন, তাদের পদত্যাগের আমরা দাবি করেছি। তারা যে গত 15 বছরে যে সমস্ত দুর্নীতি করেছে এবং স্বজনপ্রীতি করেছে, বিভিন্ন অনিয়ম করেছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াতে চাই। মানববন্ধন শেষে সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিসিবিতে ঢুকে তাদের দাবি পেশ করেন, কিন্তু সে সময় ছিলেন না বোর্ডের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি, বাট এখানে যে ম্যানেজার রয়েছেন একজন রাসেল সাহেব এবং এখানে গ্রাউন্ডস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন এবং আমাদের যে আর্মির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে তিনি ছিলেন। তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি। বিসিবির নেয়া নানান উন্নয়ন প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার দাবিও জানান তারা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।